নাফিসা হা করে তাকিয়ে আছে। ওর এমন করে হা করে তাকিয়ে থাকতে দেখে সাইমন একটু বুড়ো কুৎকালো। আর ইউ ওকে? তার গলা যেন থেতলে দিল সমস্ত কল্পনার ঘোর। নাফিসা চমকে উঠল। আমি ঠিক আছি। সে মাথা নিচু করে নিল দ্রুত। চোখ সরিয়ে ফেলল, গাল গরম হয়ে উঠেছে লজ্জায়, অস্বস্তিতে আর নিজেকে ধমক দেওয়ায়। সাইমন এবার পুরোপুরি ভেতরে চলে এলো। দরজাটা নিজের হাতে আলতো টেনে বন্ধ করে দিল। এরপর চোখ রাখলো নাফিসার উপর। ওড়নাটা মাথায় পেঁচানো, মুখটা অর্ধেক ঢাকা, মেরুন রঙের আনারকলি আর চুড়িদারে মোড়া সেই পাতলা শরীরটা ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। একেবারে যে ক্লাসিক মেহজাবিন টাইপ লাজুক মেয়ে। মুখ নিচু, কিন্তু এক পলক চাহনিতেই যেন মন পড়ে যাওয়া যায়। সাইমন চোখ সরাল না, ধীরে ধীরে দুই হাত বুকের সামনে ভাঁজ করল। একটা গম্ভীর অথচ নরম কণ্ঠে বলল, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কালকে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। তুমি রিশার সাথে যাবে। সব ডকুমেন্ট আমি আজ রাতের ভেতরে আনিয়ে নেব। নাফিসা চোখের কোণ দিয়ে তাকালো। কিছু বলবে কি বলবে না বুঝে উঠতে পারছে না। সাইমন আরও বলল, আর বিকেলে রেডি থেকো। রুহি আর রিশার সাথে যাবে শপিংয়ে। তোমার যা যা প্রয়োজন লিস্ট করে নিও। সাইমন বলেই থামলো, নাফিসার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করল। নাফিসা মাথা নিচু রেখে এক নিঃশ্বাসে বলে ফেলল, আপনি আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিন। আমি রিশা আপুর স্কুলে যাব না। আর আমার কিছু লাগবে না। আসার সময় স্যার অনেক জামা দিয়েছিলেন, ওগুলোই যথেষ্ট। আপনি প্লিজ আমার পেছনে এত খরচ রবেন না। আর একটা কাজ খুঁজে দিন আমাকে। আপনাদের এখানে কতদিন থাকবো জানি না। এই কথাগুলো বলার সময় তার কণ্ঠ থরথর করে কাঁপছিল। গলায় যেন চেপে বসেছে একটা অজানা আতঙ্ক আর দায়বদ্ধতার বোধ। সাইমন তার দৃষ্টিটা নরম করল না। দুই হাত বুকের সামনে ভাঁজ করে ঠান্ডাভাবে তাকিয়ে রইল। কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে রইল, চোখে সন্দেহ, জিজ্ঞাসা, চাপা ক্রোধ। তারপর গলা নামিয়ে জিজ্ঞেস করল, তোমাকে কেউ কিছু বলেছে? নাফিসা দ্রুত মাথা নাড়ল। না, কেউ কিছু বলেনি। তাহলে আসলে আপনি আমার জন্য অনেক করছেন। আমি আর আপনার বোঝা হতে চাই না। এই শেষ কথাটুকু বলতে বলতে তার গলাটা ভার হয়ে গেল। ঠোঁট টেপে উঠল। সাইমন চোখ সরালো না। তারপর বলল, বেশি কথা আমার পছন্দ না। তুমি যতদিন না বড় হচ্ছ ততদিন তুমি আমার দায়িত্ব। ছোট মানুষের এত কথা বলতে হয় না। পিচ্চি পিচ্চির মতো থাকো। যা বলেছি তাই করবে। নাফিসা এবার কিছু একটা বলতে যা হচ্ছিল, হালকা করে ঠোঁট ফাঁক করে বলতে গিয়েই, কিন্তু আমি সাইমনের গলা এবার কিছুটা কঠিন। এক কথা বারবার রিপিট করতে ভালো লাগে না আমার। আমাকে রাগাবে না। এই কথাগুলোর গম্ভীরতা এতটাই ঠান্ডা ছিল যে নাফিসা কেঁপে উঠল। সত্যি, সে চমকে উঠল একেবারে। একটু আগেও যে মানুষটা সুরেলা গলায় কথা বলছিল, হঠাৎ তার এমন তীব্র ধমক কেন? সে চোখ নামিয়ে ফেলল একদম, মুখ ঘুরিয়ে নিল। বুকের ভেতর যেন একটা গুমট কান্না জমে থাকলো। সাইমন কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে। তারপর গলার স্বর স্বাভাবিক করে বলল, টাইম মতো বিকেলে রেডি হয়ে থেকো। আর কোন প্রবলেম হলে আমায় বা আম্মুকে জানাবে, ঠিক আছে? এই বলে সে ধীরে ধীরে আকার দিকে হাঁটতে লাগলো। দরজার সামনে গিয়ে একবারও পিছন ফিরে তাকালো না। দরজা খুলল, ধীরে ধীরে আবার নিজেই টেনে বন্ধ করে দিল। ঘরটা আবার চুপচাপ হয়ে গেল। নাফিসা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, এক হাত বুকের উপর। হিচ হ্রস্ব উকার একটা বোঝার চেষ্টা করছে যেন। তারপর ধীরে ধীরে সে বুকের কাছে হাত রাখলো, নিঃশ্বাস ফেলল গভীরভাবে। এই মানুষটার সামনে এলেই কেন জানি বুক কেঁপে ওঠে। শরীর ঠান্ডা হয়ে আসে, অথচ মন এক অজানা উষ্ণতায় ভরে যায়। তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি, কেন এমন হচ্ছে? তার ছোট মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না। সে নিজেও জানে না, কিন্তু আল্লাহ তো জানেন। হয়তো এটা সেই বন্ধন, যে বন্ধন শুধুই হালাল সম্পর্কের মধ্য দিয়ে হয়। বিয়ের মাধ্যমে আল্লাহ মানুষের মধ্যে এমন প্রাণ তৈরি করে দেন, যার ব্যাখ্যা মানুষ নিজেই খুঁজে পায় না। যা বোঝে না বয়সের ব্যবধান। নাফিসা জানে না কিভাবে, জানে না কেন, কিন্তু এই মানুষটার সামনে এলেই মনে হয় যেন আমি নিরাপদ, আমি বেঁচে আছি, আমি কোনো এক পরিচিত অথচ অপার ভালোবাসার আশ্রয়ে দাঁড়িয়ে আছি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বাইরে বৃষ্টি থেমেছে কিছুক্ষণ হলো, কিন্তু বাতাসে এখনো বৃষ্টির গন্ধ। জানালার পাশে রাখা ছোট্ট একটা মানচুর গাছ দুলছে হালকা বাতাসে। পেছনের স্টাডির রুমটা বেশ নিরিবিলি। চারদিক শান্ত, শুধু ঘড়ির কাটার একঘেয়ে টিকটিক শব্দ আর মাঝে মাঝে ছাদের টিনে পড়ে থাকা বৃষ্টির জল ফোঁটা ফোঁটা করে টুপটাপ করে পড়ছে। রিশা বসে আছে স্টাডি রুমে। টেবিলের উপর খোলা আছে যে বিজ্ঞান বইটা, কিন্তু বইয়ের পাতায় মন নেই তার। এক ভাবনার জগতে হারিয়ে গেছে সে। চোখ সোজা সামনের দিকে, বুকের বা পাশটায় যেন ধপ ধপ করে কিছু একটা চলেছে। সামনের চেয়ারে বসে আছে সে, একটা তামাটে গায়ের রঙের পুরুষ। সামলা নয়, আরও একটু ডিপ, একটা উষ্ণ বাদামি ছায়া যার গায়ে লেগে থাকে সারাক্ষণ। পরনে পুরনো একটা চেক শার্ট, হাতার গুটিয়ে রাখা, কিন্তু তার শরীরে এমনভাবে মানিয়ে গেছে যেন পোশাকটা তার নয়, সে পোশাকের। চুলগুলো একটু অগোছালো, চোখ জোড়া গভীর, ভাবলেশহীন কিন্তু স্থির। একদৃষ্টে তার খোলা খাতায় কিছু লিখছে। মাঝে মাঝে থামে, ভাবে, আবার লিখে চলে। রিশার চোখ পড়ে আছে তার হাতে, কলম ধরার ভঙ্গিটা কি শান্ত, কি স্থির। যেন কত অভ্যস্ত, যেন প্রতিটা শব্দ কলমে নয়, নিজের ভেতর থেকে ফুটে বেরোচ্ছে। হঠাৎ কলমটা থেমে গেল। মনে হচ্ছে তাকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মাথা উঠিয়ে আকাশ সরাসরি তাকালো রিশার দিকে। রিশা তখনও তাকিয়ে আছে ওর দিকে, ঠিক বলা চলে, হা করে তাকিয়ে আছে। সেই দৃষ্টি কারো নজর এড়ায় না, আকাশেরও এড়ায়নি।
সে ভুরু কুঁচকে ফেলল সঙ্গে সঙ্গে। পরক্ষণে টেবিলের ওপর থাকা তুড়ি বাজালো দুবার, টক টক করে। চমকে উঠল রিশা। কি, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার পড়া কমপ্লিট? পড়া দাও। পড়া কমপ্লিট হলে রিশা ধরা পড়ে গেছে। তবু হাসি থামায় না, দাঁত বের করে বলল, আপনাকে পড়ছিলাম তো স্যার, আপনি ডিস্টার্ব করলেন। আপনি প্রশ্ন করুন, আপনার কথায় কি আছে না আছে সব বলে দিতে পারবো। আকাশ চোখ শুরু করলো, ঠোঁটে এক টুকরো অবিশ্বাস ঝুলিয়ে বলল, কি বলছো তুমি? রিশা আবারও সেই কুচি মুখের নেকি হাসিটা দিয়ে বলল, কিছু না স্যার, কিছু বলছি না, আর একটু হলেই হয়ে যাবে। আকাশ তার খাতাটা বন্ধ করে বলল, ওকে, পড়া কন্টিনিউ করো, তোমার পড়া শেষ হলে আমাকে যেতে হবে, আমার আরো টিউশনি আছে। রিশা মুখ টেনে বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন স্যার? আকাশ এবার একটু অবাক হয়ে তাকালো। মানে? রিশা সামলে বলল, মানে স্যার বলছিলাম, সময়ে কত তাড়াতাড়ি চলে যায়। মনে হলো আপনি তো এখনই এলেন, এর মধ্যেই 2 ঘন্টা গেল। আকাশ একটু হাসল না, বরং গাম্ভীর্য রেখেই বলল, হ্যাঁ ঠিক বলেছ, এতক্ষণ ধরে তুমি আমাকে একটা পড়াও দাওনি। এভাবে চললে তোমার আম্মুর কাছে আমি কমপ্লেইন দিয়ে যাব। রিশা ব্রু কুঁচকে বলল, আরে স্যার, এত সিরিয়াস হচ্ছেন কেন? কাল থেকে ঠিক করে পড়া দেব, আপনি শুধু একটু ভালোবেসে আমার সাথে কথা বলবেন। আকাশ থমকে গেল। কি বললে তুমি? রিশা তড়িঘড়ি করে কণ্ঠ পাল্টে ফেলল, কিছু না, কিছুই বলিনি স্যার, আমি শুধু বললাম আম্মুর কাছে কমপ্লেইন দেওয়ার দরকার নেই, আমি ভদ্রমেয়ের মতো আপনার সব পড়া করে দেব কাল থেকে। আকাশ এবার আর কিছু না বলে বলল, মনে থাকে যেন, আজকের মতো, আল্লাহ হাফেজ। এই বলে পিঠে রাখা ব্যাগটা কাঁধে চাপিয়ে বেরিয়ে গেল চুপচাপ। রিশা কিছুক্ষণ তাকিয়ে রইল ওর যাওয়ার দিকটায়। বুকের বা পাশে যেন কেউ হাত রেখে বলছে, তোর ব্ল্যাক ডায়মন্ড তো তোকে দেখতেই পায় না। তারপর মাথা নিচু করে মনের ভেতরে গুনগুন করলো, আল্লাহ, আমার ব্ল্যাক ডায়মন্ড আমাকে কবে বুঝবে? আল্লাহ, আমার কাস্টে তুমি হেদায়েত দাও, আমাকে বোঝার ক্ষমতা দাও। আল্লাহ, এমন কিছু উনার ভিতরে দিয়ে দাও যাতে উনি আমার পেছনে পাগলের মতো ছুটে বেড়ান। আমাকে ছাড়া আর কাউকে যেন চোখে না দেখেন, কবুল করে নাও আল্লাহ, মাবুদ। তার চোখে তখন লুকিয়ে থাকা স্বপ্নের জল, হাসির নিচে গুমড়ে ওঠা ব্যথার আস্তরণ। আকাশের পেছনে কোনো সোনালি পরিবার নেই, সে একটা সাধারণ ছেলের মতো বড় হয়েছে। তার বাবা রাশিদ কোম্পানিতে চাকরি করেন, মধ্যবিত্ত, সাদাসিধে জীবন। আকাশ অনেক ছোট বয়স থেকে নিজের পড়ার খরচ নিজেই চালায়, অনেকগুলো টিউশনি করে, তার মধ্যে একটা এই রিসার্চ টিউশনি। সে এখন অনার্স 3rd ইয়ারে। সাইফানের অনেক ভালো বন্ধু, ছোটবেলা থেকে আসা যাওয়া এই বাড়িতে। তাদের প্রথম দেখা হয়েছিল, আকাশ একবার তার বাবার সাথে অফিসে এসেছিল, তখন সাইফানের সাথে পরিচয়। কথায় কথায় দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আজ সেটা গাঢ় হয়েছে। সাইফান অনেক মিশুক, সেও আকাশকে পরিবারের মতোই দেখে। রিশা, সে তো এখন উঠতি বয়সের এক কিশোরী তরুণী। বুকের মধ্যে একতরফা ভালোবাসার ফুল ফোটে, যার সুগন্ধ একমাত্র সেই পায়। যাকে ভালোবাসে সে নয়। আর রিশার একটা দুর্বলতা আছে, ডার্ক স্কিন ছেলেদের জন্য এক অদ্ভুত ক্রাশ। আকাশের ব্যক্তিত্ব, ব্যবহার, ঠান্ডা মাথার ভদ্রতা, এসব দেখে সে আরও গভীরভাবে ভালোবেসে ফেলে। কিন্তু একতরফা ভালোবাসা কি সবসময় পরিণতি পায়? আকাশ আর রিশার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একজন মধ্যবিত্ত পরিবারের মাটির ঘ্রাণ মাখা বাস্তববাদী ছেলে, আরেকজন সম্ভ্রান্ত ঘরের কন্যা, যে এখনো বাস্তবতাকে সিনেমার মতো দেখে। রিশার মাথায় এখনো বাস্তবতা এসে ঠেকেনি। সে জানে না এই প্রেমে কাটাও আছে। এখন সে শুধু ভালোবাসার স্বপ্ন দেখে। ভালোবাসা হয়তো পবিত্র, কিন্তু সমাজের হিসাব নিকাশ পবিত্র নয়। এই প্রেমের ভবিষ্যৎ কেউ জানে না, হয়তো শুধু আল্লাহ জানেন। বিকেল ঠিক 5টা বাজতে চলেছে। আকাশ রঙের একটা বিকেল যেন জানালার বাইরে গড়িয়ে পড়ছে ধীরে ধীরে। পশ্চিম দিকের আকাশের রঙিন তুলির আছে কেউ যেন সিঁদুরি কমলা আঁটওয়ারে সাদা মেখে দিয়েছে। পাখিরা গাছের ডালে ফেরার পথে, দূরে যেন বাঁশি বাজাচ্ছে। খুব ক্ষীণ, ধরাছোঁয়ার বাইরে। বাতাসে এক ধরনের নির্জনতা, যা ব্যস্ত শহরকে এই মুহূর্তে নিঃশব্দ করতে পারে। একটা নিঃশ্বাস ফেলে বিকেল বলছে, আজকের দিনটা ফুরোচ্ছে। বাড়ির ভেতরে সেই নরম আলো এসে পড়েছে নাফিসার রুমের জানালার পাশে রাখা টেবিলের ওপরে। ল্যাম্প চালানো হয়নি, প্রয়োজনও নেই। আলো এমনিতেই পর্যাপ্ত। নাফিসা একটা রঙিন বই হাতে নিয়ে পড়ছে, পুরনো উপন্যাস। পাতাগুলো হালকা হলদে, কাগজের গন্ধে মিশে থাকা সময়ের গল্প। সে পুরাই ডুবে আছে। নাফিসা উপন্যাসে হারিয়ে যেতে জানে। সেখানে কারো প্রেম থাকে, কারো হারিয়ে যাওয়া স্বপ্ন, কেউ মরে যায় গল্পের শেষ পাতায়, কেউ হঠাৎ ফিরে আসে, আর সে প্রতিটা পৃষ্ঠা চোখ বুজে অনুভব করে। মনে হয় যেন সেই চরিত্রের সাথে সে নিজেও খানিকটা হাঁটছে। ঠিক তখনই ধপপপ একটা শব্দ, হঠাৎ ঘরের নিস্তব্ধতায়। নাফিসা চমকে তাকায়। বিছানায় মুখ থুবড়ে শুয়ে পড়েছে রিশা। যেন একটা বালিশ নয়, একটা জ্বর এসে আছড়ে পড়েছে এই ঘরের ভেতরে। চোখ তুলে দেখে, জিন্স পরা, হাঁটু পর্যন্ত একটা কুর্তি গায়ে। চুলগুলো সোজা করা, পুরো মাথা ভরে খুলে রেখেছে যেন। নিজের সাজটাই এখন তার অভিমান। কানের দুলে হালকা ঝুমঝুম শব্দ, ঠোঁটে হালকা পিচ শেডের লিপস্টিক, চোখে ছোঁয়া একটা কাজল। দেখে মনে হচ্ছে আজ ওর কোথাও যাওয়ার কথা ছিল। রিশা, উপন্যাস ভাঙা বিকেলের হাওয়া। নাফিসা, থেমে থাকা শব্দহীন নদী। রিশা হঠাৎ শোয়া থেকে লাফিয়ে উঠল, বিছানার পেছনে গাগুরিয়ে বসে এক নিঃশ্বাসে বলে উঠল, এই তুই এখনো রেডি হসনি? দাও ভাইয়া কিন্তু রেগে যাবে। নিচে ওয়েট করছে আমাদের জন্য। আমি আর রোহি আপু রেডি, শুধু তুই বাঁশি বাজাচ্ছিস। কেন রেডি হসনি এখনো? ঝটপট রেডি হও, আমরা শপিংয়ে যাব, এখনই যাব। দেরি করলে ভাইয়া। একনাগারে কথাগুলো বলেও থামে। নাফিসার দিকে তাকিয়ে থাকে। নাফিসা এতক্ষণ হা করে তাক। হ্রস্ব ইকার আছে রিশার মুখের দিকে। এত কথা কিভাবে বলে এক মেয়ে? মনে হয় না সে নিঃশ্বাস নেয় মাঝে মাঝে। রিশাকে না দেখলে ও হয়তো বুঝতো না কখনো।
রিশার গলার টন, মুখভঙ্গি, হাতে থাকা ব্যাগের স্ট্র্যাপ ঘোরানো, সব মিলে মনে হয় যেন একটা আনন্দময় বিস্ফোরণ। নাফিসা আসতে বলল, আপু, আমি যাব না, আমার অনেক জামা আছে। কথা শেষ হবার আগে রিশা বিছানা থেকে উঠে এসে ওর পাশে দাঁড়ালো। না মানে কি? এক হাতে ওকে দাঁড় করিয়ে দিল, অন্য হাতে ধাক্কা দিয়ে বলল, ওয়াশরুমে যা, রেডি হ, না হলে আমি এখনই গিয়ে দা ভাইয়াকে বলবো, উনি এসে তোর অবস্থা কিরকম করবেন তখন বুঝবি। নাফিসা কিছু বলতে চায়, কিন্তু রিশা তখন চারপাশ খুঁজছে। চোখ চলে গেল বিছানার নিচের দিকে। এই যে ব্যাগটা। ও দ্রুত হাঁটু মুড়ে বসে ব্যাগের চেইন খুলে একটা ঝকঝকে সাদা আনারকলি বের করলো। জামার ফেটাতে সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি করা, দেখে মনে হয় একদম ঈদের জন্য কেনা। নাফিসা ব্রু কুঁচকে বলল, এইটা নতুন আমি। একদম চুপ, এটা পড়বি, 2 মিনিট দিলাম, যদি নিচে না আয়। তুই জানিস না রিশা কি করতে পারে। ও বলেই ওকে জামা হাতে ধরিয়ে দিয়ে বাথরুমের দিকে ঠেলে পাঠিয়ে দিল। নাফিসা দরজা বন্ধ হসন্ত ধ করতেই রিশা দরজার বাইরে দাঁড়িয়ে জোরে বলল, 2 মিনিট, আমরা নিচে ওয়েট করছি, প্লিজ দেরি করিস না প্লিজ। তারপর সে খিলখিল করে হেসে চলে গেল। ঘর আবার নীরব হয়ে গেল। নাফিসা বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বোলাচ্ছে, মুখে জল ছিটায়, তারপর এক দীর্ঘশ্বাস ফেলে, আহা, তাই আর কি করার, এখন তো রেডি হতেই হবে। তার ঠোঁটের কোণে তখন একটা নরম কুচি হাসি, একেবারে না বলা এক হাসি, যার ভেতরে লুকিয়ে থাকে স্নেহ, বিরক্তি, মজার একটা অনুভব। দাঁড়ি, সে তখন পড়ছিল হুমায়ুন আহমেদের জোছনা ও জননীর গল্প। এই লোকটাই তো সাভার থেকে এসে ধমক দেয়, বলবে ছোট মানুষের এত কথা বলতে হয় না, পিচ্চি পিচ্চির মতো থাকো। নাফিসা নিজের অজান্তেই মুচকি হেসে ফেলে। জানালার বাইরে তখনও আলো কমছে, পাখিরা ফিরছে, আকাশ কালো হচ্ছে ধীরে। ঘড়িতে তখন বিকেল প্রায় 5:30। বাইরের সন্ধ্যার আবহ ধীরে ধীরে নামছে। আকাশের রংটা যেন একটু আগেও ছিল গো ওকার ধুনির কমলা, আর এখন সেটাই ধীরে ধীরে নিচে সাদার পর্ত পড়ছে। বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে থাকা অ্যালমন্ড গাছগুলো হালকা হাওয়ায় দুলছে। পাতাগুলোর ফাঁক বলে এসে ঘরে পড়ছে এক রঙিন আলো, হলুদ আর ধূসর মিলিয়ে একটা অদ্ভুত স্নিগ্ধতা। এই ঠিক সময়টাতেই বাড়ির সিঁড়ির উপরে দেখা দিল একটা সাদা আবছা প্রতিচ্ছবি। মাথায় ওড়না পেঁচানো, সাদা আনারকলিতে মোড়া শরীরটা ধীরে ধীরে নিচে নামছে, একটা সাদা আলো যেন ধাপে ধাপে গড়িয়ে আসছে নিচে। নাফিসা, ওর হাঁটার ভঙ্গিটা সাবধানী, মাথা নিচু, দুহাত সামলে ধরে রাখা ওড়নার কানা, কিন্তু সেই চুপচাপ অবয়বের মধ্যেও যেন এক অপার্থিব স্নিগ্ধতা। নিচে দাঁড়িয়ে থাকা রুহি হঠাৎ থমকে গেল, চোখ বড় হয়ে তাকিয়ে বলল, তোকে তো সাদা পরি লাগছে রে। পাশ থেকে রিশা গদগদ গলায় বলে উঠল, আমি সিলেক্ট করে দিয়েছি ড্রেসটা, এজন্যই তো এমন লাগছে। এই কথা শুনে রুহি রিশার মাথায় এক গাঁটটা মেরে বলল, চুপ কর, নাফু এমনিতেই অনেক সুন্দর, ও যা পড়বে তাই মানাবে, এটা তোর কৃতিত্ব না। এই বলে রুহি এগিয়ে গিয়ে এক হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরল। ওর ঠান্ডা গালটা রুহির কাঁধে লাগতেই হালকা কেঁপে উঠল নাফিসা। সে হা করে তাকিয়ে আছে, ওরা যা বলছে সবকিছুই অবাক হয়ে দেখছে। রিশা আবারও বলল, সত্যি বলছি নাফু, তোকে আজ দেখাচ্ছে যেন মেহের নামের কোনো সিরিয়াল নায়িকা। ওদের কথার মাঝে নাফিসা একটাও শব্দ বলল না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, যেন কথাগুলোর মানে বুঝে ওঠার আগেই শব্দগুলো বুকের মধ্যে গলে যাচ্ছে। ওদের তিনজনের হাসি আর খুনসুটির মাঝে হঠাৎ ডাইনিং রুমের পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এল। সাইমন। সব ঘরের কোণার সেই নরম ধূসর রঙের সোফাটিতে চুপচাপ বসে আছে সাইমন। বা পা ভাঁজ করে ডান পায়ের উপর তুলে বসেছে সে। মোবাইলটা তার হাতের মাঝে, কখনো স্ক্রোল করছে, কখনো আবার স্থির হয়ে কিছু দেখছে যেন। তবু চোখে নেই কোনো উচ্ছ্বাস, কোনো কৌতূহল, হাজারো শো। দেড়ভিলেও সে যেন সম্পূর্ণ নিঃসঙ্গ একটা দিক। পরনে হালকা আকাশি রঙের কটন শার্ট, প্যান্ট ম্যাচিং করে হালকা স্টোন গ্রে কালারের, দেখে মনে হয় ওয়ার্ড্রোব থেকে এই রঙের কম্বিনেশন বুঝে নিয়ে বেরিয়েছে। হাতের বা পাশে ঝকঝকে একটা ঘড়ি, কালো ডায়াল, সিলভার বডি, ব্র্যান্ডেড, কিন্তু সেটা জানানোর মতো করে নয়, বরং যেন স্বাভাবিক সৌন্দর্যে জড়িয়ে থাকা। ও কিছু না বলে ফোনটা কানে রেখে নিচু গলায় কিছু একটা বলছিল। তারপর একসময় ফোনটা কেটে পকেট রাখলো। এখন ওদের কথা শুনেছে কি শুনেনি বোঝা গেল না। ওদের দিকে তাকিয়ে বলল, রেডি সবাই, চল, দেরি হয়ে যাচ্ছে। ওর গলা একেবারে স্বাভাবিক, অথচ একটা না, মাথা নিচু করে একটু থেমে বলল। নাফিসা এবার চোখ তুলে তাকালো। ওর চোখ সাইমনের চোখে আটকে গেল। সেই চোখের গভীরতায় এক অদ্ভুত কিছু আছে, যেটা করা না নেড়েই বুকের মধ্যে ঢুকে পড়ে। আর আজ যেন সেই গভীর চোখের সঙ্গে মানিয়ে গেছে তার জামার সাদা কোমলতা। ও কিছু বলল না, শুধু মাথা নল। সাইমন এবার চোখ নামিয়ে বলল, চলো। সামনের উঠানে পার্ক করা সাদা এসইউভি গাড়ির দরজাগুলো চকচক করছে। রুহি আর রিশা আগে চলে গিয়ে গাড়িতে উঠেছে। একেবারে স্বাভাবিকভাবে পিছনের যাত্রীর সিটে বসেছে রুহি, রিশা বসে পড়ে। নাফিসা একটু পিছনে পড়ে গিয়েছে। ও প্রথমবার কোনো প্রাইভেট গাড়িতে উঠছে, আর তার উপরে এসইউভি। গাড়ির দরজাটা সে বুঝতে পারছে না কিভাবে খুলবে। সামনের দিকে দাঁড়িয়ে থাকা সাইমন সেটা খেয়াল করলো। এক সেকেন্ড কিছু না বলে তাকিয়ে থাকলো, তারপর সামনে এসে নিজেই দরজা খুলে দিল। দরজার খোলা আওয়াজটা যেন নাফিসার বুক কাঁপিয়ে দিল। নাফিসা ধীরে ধীরে গাড়িতে উঠল, হাতটাও যেন কাঁপছে। পেছনে রিশার রুহি নিজেদের মধ্যে ব্যস্ত, কেউই নাফিসার দিকে তাকাচ্ছে না। গাড়ির ভেতরটা শীতল, এসি চলছে, একটা হালকা পারফিউমের গন্ধ ভাসছে, উদ্ভিদভিত্তিক সুগন্ধি। চোখ বন্ধ করলেও বোঝা যায় এটা সাইমনের ব্যবহৃত। সাইমন গাড়ির স্টার্ট দিতে গিয়ে থেমে গেল। সিট বেল্ট পরো। নাফিসা দ্রুত তার বেল্ট খুঁজে নিচ্ছে, কিন্তু প্রথমেই হাত যাচ্ছে না ঠিক জায়গায়। বারবার ট্রাই করছে, একবার ভুল জায়গায় চাপছে, একবার হাত নিচে গিয়ে বেল্টটা খুঁজছে। সাইমন এবার এক দৃষ্টিতে ওকে দেখতে লাগলো, তারপর ধীরে ধীরে একটু এগিয়ে এল। কিছু না বলে ওর দিকটা একটু ঝুঁকে এল সাইমন। ওর হাত ছুঁয়ে গেল নাফিসার হাতের কাছ ঘেঁষে। নাফিসার চোখ বড় হয়ে উঠল।
তবে তার থেকেও বড় হলো অনুভূতিটা। সাইমনের শরীর থেকে আসা সেই গন্ধটা আরো স্পষ্ট হয়ে ধাক্কা মারল নাফিসার স্নায়ুতে। কানের পাশে, কাঁধে, মুখে যেন কেউ নিঃশ্বাস ফেলছে, আর সেই স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল শরীর জুড়ে। দিয়ে সিটবেল্টটা ধরতেই সাইমন সামান্য ঝুঁকল। আর সেই সময় নাফিসা একটু ঘুরে তাকালো। ঠিক তখনই সাইমনের ঠোঁট ছুঁয়ে গেল নাফিসার কপাল। এক ঝলক থেমে গেল সবকিছু। গাড়ির ভিতরের শব্দ, বাইরের বাতাস, গাছের পাতার দোল, এমনকি হৃদস্পন্দনও। নাফিসার মনে হলো কেউ যেন ওকে নিঃশব্দে একটা আলোর মধ্যে ছুঁড়ে ফেলেছে। পুরো শরীর হিম হয়ে এল, ঠোঁট কেঁপে উঠল, চোখ বড় হয়ে গেল। সাইমানও থমকে গেল। কিছুক্ষণ যেন কেউ কোনো কথা বলল না। তারপর সাইমান হঠাৎ বুঝতে পেরে সরে এল। চোখ নামিয়ে বসে পড়ল নিজের সিটে। ঠোঁট শক্ত করে রেখেছে। পিছন রুহি ও রিশা এতক্ষণ ফোন নিয়ে মধ্যে কথা বলায় ব্যস্ত ছিল। সাইমান গাড়ি এখনো ড্রাইভ করছে না দেখে রুহি কন্ট্রোল। দা ভাই, গাড়ি চালাচ্ছ না কেন? সাইমান চুপ। এখনো মনে হয় ঘটনার মধ্যে আটকে আছে। রুহি আবার বলল, দা ভাই। সাইমান চমকে উঠল। হ্যাঁ বল। বলছি, গাড়ি চালাও তো। সাইমান সংক্ষেপে বলল, হ্যাঁ। তারপর একবার তাকালো নাফিসার দিকে। নাফিসা মাথা নিচু করে বসে আছে। গাল দুটো গোলাপি হয়ে গেছে, ঠোঁটে টান, কাজ গুটিয়ে আছে। সে আর কিছু বলল না, শুধু একবার বলল, সোজা হয়ে বসো, আমি সিটবেল্ট লাগিয়ে দিচ্ছি। এইবার তড়িঘড়ি করে ওর দিকে হাত বাড়াল, খুব ঠান্ডা মুখে সিটবেল্ট লাগিয়ে দিল। তারপর স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে লাগলো ধীরে ধীরে, কিন্তু কারোর হৃদয় যেন দৌড়াচ্ছে অনেক দ্রুত। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ঢাকার ব্যস্ততম এক সন্ধ্যা। সাদা এসইউভি গাড়িটার রাজপথ পেরিয়ে ঢুকে পড়ল বসুন্ধরা সিটির পার্কিং লটে। বাইরে তখন হালকা বাতাস, গোধূলির আলো পুরোপুরি মিলিয়ে গেছে, আর চারদিকের কাছেরা দোকানগুলো আলোয় ঝলমল করছে। শপিং মলের বিশাল লবিতে ঢুকতেই নাফিসার চোখ ছানাবড়া। কাঁচের দেয়ালের ভেতর যেন একটা পুরো শহর, আলোয় চোখমুখ, চারপাশে মানুষের ভিড়, রঙিন পোশাক, সজ্জিত দোকানগুলোতে সাজানো হাজারো জিনিস। ও থেমে গেল এক মুহূর্ত, মাথাটা একটু ঘুরে গেল হঠাৎ। এই প্রথম কোনো বড় শপিং মলে এলো। রুহি ও রিশা ওকে টেনে নিয়ে চলল ভেতরে, বলল, চল নাফু, আগের লেডিস সেকশনে চল। ওরা দুজন মিলে ঢুকে পড়ল প্রথমে একটা নামি ব্র্যান্ডের দোকানে। শীতল এসি ঘরে ঢুকেই হালকা একটা ফুলের সুগন্ধ নাকে এল। চারপাশে সারি সারি ম্যানিকুইনের গায়ে ঝুলছে দামি গাউন, কুর্তি, ওয়েস্টার্ন ফ্রক। ঝলমলে আলোয় সবকিছু যেন আরো বেশি জীবন্ত। রুহি বলল, এই ড্রেসটা দেখ, তোর গায়ের রঙের সাথে একদম পারফেক্ট। রিশা পেছনে থেকে আরেকটা নিয়ে বলল, এইটা দেখ, হালকা টিউল গাউন, তোকে একেবারে পুরি বানিয়ে দেবে। কিন্তু নাফিসা দাঁড়িয়ে আছে নিঃশব্দে, হাতে আঁচল শক্ত করে ধরা, ঠোঁটে একটা হালকা হাসি। আমার কিছু লাগবে না রে। রুহি বিরক্ত হয়ে বলল, আবার সেই না, তুই আসছিস না, তাহলে কেন এলি রে? রিশা বলল, চুপ কর, তুই দেখিস আমি নাফুর জন্য এমন একটা ড্রেস আনবো, দেখেই ওর কথা বন্ধ হয়ে যাবে। দুই বোন এবার নিজেরাই ব্যস্ত হয়ে গেল শপিংয়ে। একটার পর একটা ড্রেস বের করছে, কখনো জুতা মিলিয়ে নিচ্ছে, কখনো ব্যাগ, কখনো আবার একসঙ্গে টাওয়েল, কসমেটিক্স, পারফিউম, স্যান্ডেল, হেয়ার অ্যাক্সেসরিজ, সবকিছুই। নাফিসা এক পাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে সব দেখছে। চারপাশের আলো, দোকানের ভিতর ঢুকে থাকা অন্য ক্রেতারা, দামি জামাকাপড়, শৌখিন জিনিস। হঠাৎ ওর চোখ আটকে গেল কোণের এক ড্রেসে। হালকা পিঙ্ক রঙের গাউন, একদম ঝকমকে নয়, বড় মোলায়েম, সাদা ফুলের নকশা, কোমরে হালকা কোমরবন্ধ, আর নিচে নরম টিউলের ভাঁজে ভাঁজে পড়ে আছে। নাফিসা এগিয়ে গেল, চোখে বিস্ময়, মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি। আঙুল দিয়ে গাউনটা ছুঁয়ে দেখল, ধীরে ধীরে চোখ নামিয়ে তাকালো প্রাইস তাকে। 90,500 টাকা। নাফিসার চোখ ছানাবড়া, গলার ভেতর শুকিয়ে গেল। ওর মাথায় বাজলো, এত দাম! এই এক ড্রেসের দামে তো ওদের গ্রামের বাড়িতে অনেক পরিবারের মাসের খরচ চলে যায়। চোখ নামিয়ে ও ধীরে ধীরে সরে এলো। আর তখনই সামনে দাঁড়িয়ে থাকা সাইমান লক্ষ্য করলো ওকে। ওর শপিং শেষ। সাইমান নিজের জন্য শপিং করতে গিয়েছিল জেন্টস সেকশনে, শুনল ওদের শপিং শেষ হয়েছে কি দেখ। আসছিল ও আস্তে আস্তে চোখ পড়ল নাফিসার দিকে। তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বলল না, কিন্তু সরে যাওয়া, সেই গাউন দেখার মুহূর্ত, সবকিছু ওর চোখ এড়িয়ে গেল না। সাইমান এগিয়ে এসে রুহিদের বলল, হয়ে গেছে তোদের, নাকি এখনো পুরো শপিং মল বাকি? রুহি হেসে বলল, মেয়েদের শপিং এত তাড়াতাড়ি শেষ হয় নাকি দা ভাই? সবাই ব্যস্ত হয়ে শেষ কিছু জিনিস কিনে বেরোলো। এক ঝাঁক ব্যাগ নিয়ে ওরা যখন গাড়ির দিকে এগোচ্ছে, তখন নাফিসার মনে হচ্ছিল, এত জিনিস, এদের কাছে বুঝি জামাকাপড় শেষ হওয়ার ভয় থাকে। মনে মনে ভাবতে থাকে, আমি তো 2টা জামা ঘুরিয়ে ঘুরিয়ে পরে মাস পর মাস পার করে দিতাম। বসুন্ধরা শপিং মলের পাশে বিলাসবহুল পানপিয়ে সিফিক সোনারগাঁও হোটেল এর ভিতরের রেস্টুরেন্টে এসে ঢুকলো ওরা। ঝকঝকে মার্বেল ফ্লোরিং, টেবিলের উপরে মোমবাতি, কাচের গ্লাসে গোলাপের ফুল, চারদিকে হালকা জ্যাজ মিউজিক। ওরাও বসেছে এক কোণার টেবিলে। রুহি আর রিশা অলরেডি মেনু দেখে অর্ডার দিয়ে ফেলেছে। নাফিসা চুপচাপ, ও চোখ নিচু করে বসে আছে। মেনু কার্ডটা হাতে নিলেও খোলেনি ঠিকমতো। রিশা জিজ্ঞেস করলো, নাফু, তুই কি খাবি? নাফিসা মাথা নাড়ল, কিছু লাগবে না। রিশা বিরক্ত হয়ে বলল, তোর সবকিছুতেই না না না, এক্সপিরিয়েন্স করবি না কিছু? তারপর নিজের মতো করে রিশা বলল, ওর জন্য পাস্তা অর্ডার করলো, হোয়াইট সস। ওয়েটার মাথা নেড়ে চলে গেল। সাইমান বসে আছে, ও কিছু অর্ডার দেয়নি, মোবাইলে চোখ, একাল গাম্ভীর্য। হঠাৎ বলল, আমি বাইরের খাবার খাই না। রুহি মুখ বাঁকিয়ে বলল, আলাদা ভাই, বাইরে একদিন খেলে কিছু হয় না। খাবার এলো, সবাই খাচ্ছে। রুহি তার প্লেট নিয়ে ব্যস্ত। রিশা হোসেন,
কিন্তু নাফিসা বসে আছে চুপচাপ, কাঁটা চামচ দিয়ে শুধু নাড়াচাড়া করছে খাবারে, খাচ্ছে না। ওর চোখ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কেউ তাকাচ্ছে ওর দিকে, বারবার ওর মনে হচ্ছে। হঠাৎ সাইমানের গম্ভীর গলা শোনা গেল, তোমাকে কেউ দেখছে না, তাই খাওয়ায় মন দাও, এদিক ওদিক না তাকিয়ে। নাফিসা চমকে উঠল, সাইমানের দিকে তাকালো। সাইমান আবার বলল, কি হয়েছে? খাওয়া শুরু করো। চোখ নামিয়ে আস্তে আস্তে খেতে শুরু করলো। খাবার শেষে সবাই গাড়ির দিকে ফিরছে, তবে এবার সাইমান তাদের সঙ্গে উঠল না। সামনের গাড়ি থেকে একজন গার্ড বেরিয়ে এল। সাইমান তাকে বলল, ওদের ঠিক মতো বাসায় নামিয়ে দিও, সাবধানে চালাও। রুহি অবাক হয়ে বলল, দা ভাই তুই যাচ্ছিস না? সাইমান মাথা নাড়ল, কাজ আছে, আমি পরে যাব। তারপর একবার চারপাশে তাকালো। নাফিসা চুপচাপ দাঁড়িয়ে, হাতের ব্যাগটা বুকের সঙ্গে চেপে ধরেছে, চোখে এক ধরনের জিজ্ঞাসু ভাব, কিন্তু মুখে কিছু বলল না। সাইমান গাড়ির দিকে পেছনে ফিরে হাঁটতে শুরু করলো। পেছনে থেকে নাফিসার চোখ শুধু তাকিয়ে রইল, নিঃশব্দে, স্থির। গাড়ি স্টার্ট নিল। ঢাকার ঝলমলে রাত পেরিয়ে গাড়িটা ছুটে চলল বাড়ির পথে। সড়কের পাশে আলো জ্বলছে, ল্যাম্পপোস্টের নিচে থমকে থাকা মানুষ, ফুটকার দোকানে লাইন, রিক্সা চলাচল, বাইকের হর্ন, সবই যেন একটা ব্যস্ত ছন্দ। কিন্তু এসইউভি এর ভিতরে চারজন মানুষের চারটা মন, চার রকম অনুভূতির চোরালি পার হয়ে ফিরছিল নিজের গন্তব্যে। রাত তখন 9টা পার করেছে। ঢাকার ব্যস্ত দিন এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে। চারপাশে এখনো গাড়ির শব্দ শোনা যায় বটে, তবে সেটা যেন দূর থেকে আসা কোনো দূরের ঝংকার, যা কানে লাগলেও মন ছুঁয়ে যায় না। নাফিসা নিজের রুমে ফিরে এসেছে বেশ কিছুক্ষণ আগেই। নিঃশব্দে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে। আয়নায় ওর প্রতিবিম্বটা কেমন যেন অপরিচিত লাগছিল। সন্ধ্যার আলো, দিনের অভিজ্ঞতা, কিছু অনিচ্ছুক না বলা অনুভব, সবকিছু মিশে গিয়েছিল ওর চোখের ভেতর। ফ্রেশ হয়ে নিয়ে এসে উজু করে এশার নামাজ আদায় করল। নামাজ শেষে মোনাজাতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, মুখে কিছু না বলেও মনে মনে কি যেন চাইল। কিছু না চাইতেও যেন সৃষ্টিকর্তার কাছে কিছু অভিমান করে বলল, আবার কিছু বলতেও যেন ভয় পেল। তারপর ধীরে ধীরে গিয়ে বসে পড়ল নিজের খাটের ওপরে রাখা উপন্যাসের বই নিয়ে। শরৎচন্দ্রের দত্তা শ্রীর পুরনো ছাপা কাগজের গন্ধ, পাতায় পাতা এও কালি ছড়ানো অক্ষর, সবকিছুই আজ হঠাৎ খুব আপন মনে হচ্ছিল। নাফিসা যেন নিজেকে বিলাস আর বিজয়া মাঝামাঝি কোথাও খুঁজে পেতে লাগলো। পড়তে পড়তে হঠাৎ বই বন্ধ করে জানালার কাছে এগিয়ে এল। তার সাদা পর্দা হালকা বাতাসে দুলছে। বেলকনির কাচের দরজা খুলেও দাঁড়ালো বাইরে। রাতের আকাশটা আজ যেন অন্যরকম, নীরব, শান্ত, উদার। তারার ঝিকিমিকির মাঝে উঠে এসেছে এক থালার মতো পূর্ণচাঁদ। চারপাশে হালকা নীলাভ ছায়া, যেন আকাশ নিজেই একটা চাদরে মোড়া গল্প হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। আকাশের দিকে তাকিয়ে নাফিসার চোখে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ল। আজকের দিনটা কত কিছু ঘটল। সাইমান এর সেই মুহূর্ত, তার গায়ের গন্ধ, সেই অনিচ্ছাকৃত ছোঁয়া, সব যেন এখনো শরীরে রয়ে গেছে। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। যতবার ভাবছো ততবার গায়ে কাটা দিয়ে উঠছে। ওর মনে হচ্ছে ওকে কেউ বিদ্যুতের ঝাটকা দিয়েছে। চোখ বন্ধ করতেই সেই মুহূর্তটা আবার ফিরে এল। ঠিক তখনই টুক টুক রুমের দরজায় করা নাড়ার শব্দ। নাফিসা চোখ মেলে ধীরে ধীরে বলল, বাইরে থেকে একটা নরম গলা ভেসে এল, আমি, মামুনি। নাফিসার সাথে সাথেই দরজার কাছে গিয়ে খুলে দিল। সামনে দাঁড়িয়ে আছেন আফিয়া বেগম। মুখজুড়ে এক শান্ত স্নেহময় হাসি। পরনের নরম কটনের একটা পাকিস্তানি থ্রিপিস, বুটিক স্টাইলের ডিজাইন। চোখে মুখে দিনের ক্লান্তি থাকলেও তাতে একটা পরিপূর্ণতা আছে, একজন দায়িত্ববান মায়ের ক্লান্তি। যদিও বা আকার রীতে হেল্প করার মতো মানুষের অভাব নেই। অনেক স্টাফ রয়েছে তাকে সাহায্য করার জন্য। আফিয়া বেগম নিজের ইচ্ছায় রান্নাটা নিজে করে। তিনি ঘরে ঢুকে নাফিসাকে একদম কাছে টেনে নিলেন। নাফিসা যেন আবার নিজের ছোটবেলার মায়ের আঁচলে ঢুকে পড়ল। কি রে মা, আজকের শপিং কেমন কাটলো? যা যা দরকার ছিল সব নিতে পেরেছিস তো? নাফিসা মাথা নিচু করে বিনয়ের সাথে হাসলো, তারপর হালকা স্বরে বলল, হ্যাঁ মামনি, ভালোই ছিল। আফিয়া বেগম মুখে হাত রেখে ওর গালটা স্পর্শ করলেন। মুখের এক কোণে যেন একটু কৌতূহল ছিল, সেই সঙ্গে স্নেহ। খুব ক্লান্ত লাগছে দেখছি, চল নিচে চলো। সবাই খেতে বসেছে। নাফিসা সাড়া না দিয়ে পারল না, চুপচাপ উঠে পড়ল। 3 তলার খাবার ঘরটা একদম নিচে। সিঁড়ি বেয়ে নামার সময় নাফিসা দেখল ঘরের ভেতরটা সুন্দর আলোয় ঝলমল করছে। হলুদ রঙের ওয়ার্ম লাইটে একরকম ঘরোয়া উষ্ণতা ছড়িয়ে আছে। টেবিলের উপরে রাখা আছে ধোয়া ওঠা ভাত, মুরগির রোস্ট, সবজি, ডাল, সালাদ, সাথে দই আর মিষ্টি। সবাই একসাথে বসেছে। এই বাড়ির নিয়মই এমন, রাতের খাবার সবাই একসাথে খায়, যতই ব্যস্ত থাকুক। ইমা বেগম ছোট্ট রাহিলকে খাওয়াচ্ছেন। পুচকে ছেলেটা আজ একটু অসুস্থ, তাই চুপচাপ বসে আছে। কোনো দুষ্টুমি নেই চোখে মুখে, শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকছে। রুহি তার পাশে বসেছে, মুখে ফোন, এক হাতে চামচ নিয়ে খাচ্ছে। বিলকিসারা একপাশে বসে আছেন নিজের মতো। মাঝে মাঝে ইমা বেগমের সাথে কথা বলছে। নাফিসা এসে সবার একপাশে বসে পড়ল চুপচাপ, মাথা নিচু। তার সামনে এসে বসল সাইফান। ছেলেটা হালকা গা ঢাকা টি শার্ট আর ট্র্যাক প্যান্টে, দেখলেই বোঝা যায় রীতিমতো ফ্রি মেজাজের। তার মুখে এক চিলতে দুষ্টু হাসি। সামনাসামনি চোখে চোখ পড়তেই নাফিসার বুক ধক করে উঠল। সাইফান মুখে এক হাসি রেখে বলল, এই যে পিচ্চি আপু, আমাকে দেখে ভয় পাচ্ছ মনে হচ্ছে। নাফিসা চমকে উঠল, কিছু বলতে পারল না। সাইফান হেসেই চলেছে, ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমার মেলায় হারিয়ে যাওয়া বোন। দেখো না, আমার গায়ের রঙের সাথে তোমার গায়ের রং হুবহু মিল। আমি তো তোমায় দেখে প্রথমেই থমকে গিয়েছিলাম। নাফিসার চোখে বিস্ময়। সে ভেবেছিল ছেলেটা নিশ্চয়ই রাফটাফ, হয়তো কথা বলবে না, ভয়ঙ্কর সিরিয়াস টাইপ। কিন্তু এখন যা বলছে আর যেভাবে বলছে, একেবারে বিপরীত। সাইফান আবার বলল, আমি আবার ছোটদের বেশিক্ষণ আপনি করে বলি না, তুই করে বললাম, প্লিজ মাইন্ড করিস না ছোটু।
নাফিসার মুখে এবার এক চিলতে মুচকি হাসি ফুটল। সে আস্তে করে বলল, না মায়া, মাইন্ড করিনি। এই ঠিক সময়ে ঘরের দরজায় ঢুকলেন সৈয়দ মাহবুব রাশিদ ও সৈয়দ মঈন রাশিদ, দুই ভাই। পরনে হালকা, একজনে কালচে নীল শার্ট, আরেকজন হালকা ধূসর। অফিস থেকে ফিরেছে সম্ভবত। তারা এসে নিজেদের আসনে বসল। একজন বসল ইমা বেগমের পাশে, আরেকজন গিয়ে বসল আফিয়া বেগমের পাশে। ঘরে এখন এক অন্যরকম পূর্ণতা ছড়িয়ে পড়েছে। নাফিসা নিঃশব্দে চারপাশে তাকালো। মনে হলো অনেক বছর পরে যেন একসাথে সবাই খেতে বসেছে। অথচ সে এই বাড়িতে নতুন, তবুও এত আপন যেন সবকিছু। মাহবুব রাশিদ চোখ গেল।